আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনীর নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের একটি অংশ, লেন্স। প্রথমে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। তোমরা দেখতে থাকো আমাদের ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাস। তোমরা জানো ছায়া প্রকাশনী সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকে, তাই তো আমরা বলি সব প্রকাশনী সেরা ছায়া প্রকাশনী। এই আলোচনার পূর্বে আমরা জেনে নেব মাধ্যমিকে আলো অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে। আলো অধ্যায় থেকে মোট 12 নম্বরের প্রশ্ন থাকে। 1 নম্বরের এমসিকিউ থাকে 2টি, 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2টি, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1টি এবং 3 নম্বরের দীর্ঘ প্রশ্ন থাকে 2টি। দেখো লেন্স, লেন্স ব্যাপারটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। ধরো তুমি ওষুধের দোকানে গেছো, একটা ওষুধ কিনলে, এখন তার যে ডিরেকশন তুমি পড়তে চাইছো, দেখলে এত ছোট ছোট লেখা আছে তুমি ভালো বুঝতে পারছো না। দোকানেই ছিল একটা আতস কাঁচ, তুমি আতস কাঁচটা নিয়ে দেখলে, মানে আতস কাঁচের নিচে ওষুধটাকে রাখলে, দেখলে ডিরেকশন গুলো যে লেখাটা রয়েছে বেশ বড় বড় লাগছে, তোমার পড়তে বেশ সুবিধে হলো। এই যে দেখো আমি চশমা পরে আছি, এটা কি? লেন্স। মানে এই যে বিভিন্ন মানুষ চোখের সমস্যার জন্য যে চশমা পরে, তার মানে সেটা কি? লেন্স। অনুবীক্ষণ যন্ত্র, সেখানে আমরা লেন্স দেখতে পাই। দূরবীক্ষণ যন্ত্র, সেখানে লেন্সের ব্যবহার আছে। আর ক্যামেরা, ক্যামেরায় তো লেন্স ছাড়া চলবেই না। আচ্ছা, আমরা এত আশপাশে কেন ভাবছি? এই যে আমি দেখতে পাচ্ছি, আমার চোখে উত্তল লেন্স আছে, এই চোখে আছে একটা, এই চোখে একটা আছে। তার মানে চোখের মধ্যে থাকা উত্তল লেন্স আমাদের দেখতে সাহায্য করে। তাহলে লেন্স ব্যাপারটা কম বেশি আমরা সকলেই পরিচিত। তাহলে লেন্স কাকে বলে? দুটো গলীয় তল বা একটি গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই হলো লেন্স। দেখো এখানে সংজ্ঞাটি লেখা আছে। লেন্স হলো দুটি গলীয় তল বা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। লেন্স প্রধানত 2 ধরনের হয়, উত্তল লেন্স, অবতল লেন্স। আমি আঁকছি, তোমরা লক্ষ্য করো। দেখ
এই যে লেন্সটা আমি আঁকলাম, এই লেন্সটার মাঝের অংশটা মোটা, প্রান্তের দিকটা দেখো ক্রমশ সরু, এটা হলো উত্তল লেন্স। আবার আমি আর একটা লেন্স আঁকছি। দেখ, এই যে লেন্সটা আঁকলাম, এর মাঝখানটা সরু, প্রান্তের দিক ক্রমশ মোটা, তাহলে এই লেন্সটাকে আমরা বলি অবতল লেন্স। তাহলে লেন্স প্রধানত দু প্রকার। দেখো সংজ্ঞাটা লেখা আছে। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মাঝের অংশটি মোটা ও প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। অবতল লেন্স যে লেন্সের মাঝের অংশটি সরু ও প্রান্তের দিক ক্রমশ মোটা তাকে অবতল লেন্স বলে। দেখো এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। এবার এই যে আমি উত্তল লেন্স এটাই আলোচনা করি। দেখো এই যে লেন্সটা আমি এঁকেছি, এর যে দুটো তল দুটোই গোলীয়। এখন গোলীয় তল মানে অবশ্যই সেটা কোনো গোলকের অংশ বিশেষ হবে। তো এই যে গোলীয় তলটা, এটা নিশ্চয়ই কোন একটা গোলকের অংশ বিশেষ। দেখো আমি আঁকছি। তাহলে এই বাম দিকের যে গোলীয় তল, এটা এই গোলকটার অংশ বিশেষ, তার যে কেন্দ্র। তাহলে এইটা এই বাম দিকের গোলীয় তলের বক্রতা কেন্দ্র। আবার এই ডান দিকের যে গোলীয় তলটা আছে, দেখো এটা এই গোলকটার অংশ বিশেষ, তার কেন্দ্র মনে করো এটা C2। তাহলে C2 হল ডান দিকের গোলীয় তলের বক্রতা কেন্দ্র। এখন আমি যদি এই যে দুটো বক্রতা কেন্দ্র পেলাম, এদেরকে যোগ করে দিই একটা সরল রেখা দ্বারা। তাহলে এই যে সরল রেখা যেটা আমি আঁকলাম, তাকে কি বলে? লেন্সের প্রধান অক্ষ। তাহলে দেখো লেন্সের প্রধান অক্ষ কাকে বলে? নাকি লেন্সের কোন লেন্সের দুটি তল গোলীয় হলে গোলীয় তল দুটির বক্রতা কেন্দ্র দুটির সংযোগী সরল রেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলা হয়, যেটা আমি বললাম। তাহলে লেন্সের প্রধান অক্ষ ছিলাম। এবার দেখো আমি এইখানটার নাম দিচ্ছি P1, এইটা নাম দিচ্ছি P2। তাহলে এই যে উত্তল লেন্স, এই বাম দিকের যে গোলীয় তল, সেটা যে গোলকের অংশ, তার ব্যাসার্ধ কোনটা? C1P1। দেখো C1P1 হলো এই বাম দিকের গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই ডান দিকের গোলীয়
এই যে ডান দিকের যে গোলীয় তল তার বক্রতা ব্যাসার্ধ তাহলে কি C2P2। তাহলে আমরা লেন্স সংক্রান্ত কিছু বিষয় শিখলাম। এবার এর পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলি, যেটা হলো লেন্সের উন্মেষ। এই যে লেন্সের দুটো তল যে রেখা বরাবর মিলিত হয় সেটা বৃত্তাকার। সেই বৃত্তের যে ব্যাস সেটাই হলো লেন্সের উন্মেষ। তাহলে এটা ধরো L1, এটা L2 নাম দিচ্ছি, এটা যোগ করে দিলাম। তাহলে L1 L2 এটা হলো এই উত্তল লেন্সের উন্মেষ। এখন এই ব্যাপারটা ঠিক হয়তো তোমার বোধগম্য হলো না। ওই যে বৃত্তাকার যে ব্যাপারটা বলে ফেললাম, দেখো আমি একটা উত্তল লেন্স তোমাকে দেখাই। দেখো এটা একটা উত্তল লেন্স, এর এই দিকের তলটা গলীয়, এদিকের তলটাও গলীয়। তাহলে এই যে দুটো গলীয় তল যে রেখা বরাবর মিলিত হচ্ছে এটা কি বৃত্তাকার। এই বৃত্তের যে ব্যাস সেটাই হলো লেন্সের উন্মেষ। তাহলে লেন্স যখন আমরা দেখেই ফেললাম, আরো আলোচনার আগে আমরা আগে শিখে নেব লেন্স কিভাবে চিনতে হয়, মানে উত্তল লেন্স আর অবতল লেন্স খুব সহজে আমরা চিনে ফেলবো কি করে, এইটা আমি এবার তোমাদের আলোচনা করব। তাহলে দেখো আমরা সহজে লেন্স চিনব কি করে। ধরো একটা লেন্স নেওয়া হলো, একটি পেন্সিলকে লেন্সের খুব কাছে রাখলাম, উল্টো দিক থেকে দেখছি। যদি দেখি ছোট সাইজের প্রতিবিম্ব, মানে খর্বকায় অসৎবিম্ব, তাহলে বুঝবো লেন্সটি অবতল। আর যদি দেখি বড় সাইজের প্রতিবিম্ব, মানে বিবর্ধিত অসৎবিম্ব, তাহলে বুঝবো লেন্সটি উত্তল। তাহলে এসব ব্যাপারটা একটু আমরা দেখে নিই। দেখো এটা পেন্সিল। তাহলে তোমরা যে পেন্সিলের অসৎ বিম্বটা দেখছো কেমন খর্বকায়, মানে আকারে ছোট যেন মনে হচ্ছে। তাহলে আমার হাতে যে লেন্সটি রয়েছে সেটা অবতল লেন্স। আবার দেখে নাও, তাহলে বিষয়টা বোঝা গেল যে এই লেন্সটি হলো অবতল লেন্স। আবার দেখো ফারাকটা বুঝতে পারছো। এই পেন্সিল লেন্স রাখার ফলে পেন্সিলের যে অসৎ বিম্ব দেখছো, মানে পেন্সিলের যে অংশের প্রতিবিম্ব মানে অসৎ বিম্বটা তুমি দেখতে পাচ্ছ সেটা দেখো বিবর্ধিত। তাহলে আবার দেখে নাও যে পেন্সিলের যে অংশের অসৎ বিম্ব তুমি লক্ষ্য করছো সেটা কি বিবর্ধিত। তাহলে এখন আমার হাতে যে লেন্সটি আছে সেটা কি লেন্স? উত্তল লেন্স। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে সাধারণভাবে উত্তল লেন্স এবং অবতল লেন্স
আমরা চিনব কি করে? এবার আমি আলোচনা করব লেন্সের বেধ। দেখো, এটা হলো প্রধান অক্ষ। লেন্সের ভিতরে প্রধান অক্ষের P1 P2 দৈর্ঘ্য রয়েছে। তাহলে এই P1 P2 এই দৈর্ঘ্যটা, এটাই হলো লেন্সের বেধ। তাহলে লেন্সের বেধ কাকে বলে? প্রধান অক্ষের যে অংশ লেন্সের ভিতরে থাকে সেটাই হলো লেন্সের বেধ। এখন যদি কোন লেন্সের পৃষ্ঠতল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় বেধ উপেক্ষণীয় হয়, তাহলে ওই লেন্সকে বলা হয় পাতলা লেন্স। এবার আমি বিভিন্ন ধরনের লেন্স আলোচনা করব। তোমরা আগে দেখো, আমি এখানে যে লেন্সগুলো আঁকছি এখন সবকটাই উত্তল লেন্স। এখন উত্তল লেন্স কি বা কাকে বলে সেটা আমি আলোচনা করেছি। এবার বিভিন্ন ধরনের উত্তল লেন্স আমি আলোচনা করব। এই যে উত্তল লেন্স, এর উভয় পৃষ্ঠই উত্তল। তাহলে এই উত্তল লেন্সকে কি বলে? উভত্তল লেন্স। এবার দেখো, যদি এই উভত্তল লেন্সের দুই গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান হয়, মনে করো বাম দিকের গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ R1, ডান দিকের গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2, তাহলে যদি R1 সমান R2 হয়, তখন এই উত্তল লেন্সটিকে আমরা বলবো সমতল লেন্স। বোঝা গেল? এই যে উত্তল লেন্স, এর একটি পৃষ্ঠ উত্তল, অপর পৃষ্ঠ সমতল। তাহলে এই যে উত্তল লেন্স, এটাকে কি বলে? সমতলোত্তল লেন্স। এবার দেখো, এই যে উত্তল লেন্সটি, এর একটি পৃষ্ঠ উত্তল, অপর পৃষ্ঠ অবতল, এবং উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধের তুলনায় কম। তাহলে এই উত্তল লেন্সটিকে কি বলা হয়? অবতলোত্তল লেন্স। এবার একটু আগে প্রধান অক্ষ কাকে বলে এটা আমি আলোচনা করেছি, কিন্তু দেখো তখন আমি বলেছি যদি লেন্সের
দুটি পৃষ্ঠ গোলীয় হয়। এটা একটি পৃষ্ঠ উত্তল, অপর পৃষ্ঠ সমতল। এখানে প্রধান অক্ষ কিভাবে আমরা অঙ্কন করব? দেখো, এই যে পৃষ্ঠ, এটা উত্তল পৃষ্ঠ। তাহলে এই যে গোলীয় তল, এটা যে গোলকের অংশ, ধরে নাও এটা এই যে গোলকটার অংশ বিশেষ, তার কেন্দ্রকে এই গোলীয় পৃষ্ঠের বা গোলীয় তলের বক্রতা কেন্দ্র বলা হয়। এখন এই C1 থেকে সমতল পৃষ্ঠের ওপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে সরল রেখাটি পাওয়া যাবে তাকে বলা হবে এই লেন্সের প্রধান অক্ষ। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো, আমি কয়েকটি অবতল লেন্স আঁকছি। দেখো, তিনটি অবতল লেন্স আমি এঁকেছি। এই যে অবতল লেন্স, এর উভয় পৃষ্ঠ অবতল। তাহলে এই অবতল লেন্সটিকে কি বলা হয়? উভাবতল লেন্স। এবার একইভাবে যদি এই যে দুটো অবতল পৃষ্ঠ, উভয় অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে তখন এই অবতল লেন্সটিকে বলা হবে সমাবতল লেন্স। এবার দেখো, এই যে অবতল লেন্স, এর একটি পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ সমতল। তাহলে এই অবতল লেন্সটিকে কি বলা হয়? সমতলাবতল লেন্স। দেখো, এইটাও একটা অবতল লেন্স। এর একটি পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ উত্তল এবং অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধের চেয়ে কম। তাহলে এই অবতল লেন্সটিকে কি বলে? উত্তলাবতল লেন্স। তাহলে দেখো, আমরা বিভিন্ন ধরনের লেন্স সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব লেন্সের আলোক কেন্দ্র। মনে করো L1 L2 একটি উত্তল লেন্স, এখানে উভোত্তল লেন্স নেওয়া হয়েছে, লেন্সটিকে বায়ুর মাধ্যমে রাখা হয়েছে। এটা হলো লেন্সের প্রধান অক্ষ। এখন লেন্সের
একটি তলে একটা আলোক রশ্মি আপতিত হলো, হয়ে লেন্সের মধ্য দিয়ে গেল, গিয়ে অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো। এখন চিত্র থেকে লক্ষ্য করো, এবি হলো আপতিত রশ্মি, সিডি হলো নির্গম রশ্মি। এখন যদি এমন হয় যে সিডি সমান্তরাল এবি, মানে নির্গম রশ্মি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হলো, যদি হয়, তাহলে লেন্সের মধ্য দিয়ে যাবার সময় এই রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র কাকে বলে এটা তোমরা দেখে নাও। আলোক রশ্মি যদি লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ থেকে নির্গত হবার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হয়, তাহলে লেন্সের মধ্য দিয়ে যাবার সময় রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে লেন্সের আলোক কেন্দ্র। এখন এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে সিডি এবির সমান্তরাল, তাহলে এখানে কোন রকম কৌণিক চ্যুতি হচ্ছে না, কিন্তু একটা পার্শ্ব সরণ হচ্ছে। দেখো, বি বিন্দুতে যদি আলোক রশ্মির প্রতিসরণ না হতো, যদি না হতো তাহলে কি হতো? তাহলে আলোক রশ্মি সোজা এই যে পদ বরাবর চলে যেত। এখন যাচ্ছে এদিক বরাবর, দেখো আড়াআড়ি ভাবে যেন সরে গেছে পাশের দিকে, তাই তো? এইটা হলো পার্শ্ব সরণ। এখন আমরা যদি একটা পাতলা লেন্স নিই, দেখো পাতলা লেন্স তোমাদের আমি আলোচনা করেছি, যে লেন্সের বেধ তার পৃষ্ঠতল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব ক্ষুদ্র, মানে উপেক্ষা করা যেতে পারে। এখন সেক্ষেত্রে কি হবে? এই এবি, বিসি, সিডি এটা যেন একই সরলরেখায় চলে এসছে বলে মনে হবে, মানে আমরা ধরে নিতে পারি পাতলা লেন্সের ক্ষেত্রে এই এবি, বিসি, সিডি এরা একই সরলরেখায় অবস্থিত। এখন লক্ষ্য করো, পাতলা লেন্সের ক্ষেত্রে দেখ এবি, বিসি, সিডি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এইটা পাতলা লেন্সের আলোক কেন্দ্র। তাহলে কি পেলাম? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু
যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির চ্যুতি বা পার্শ্ব সরণ হয় না। তাহলে কি হলো, এই যে সোজা চলে গেল, কোন রকম কৌণিক চ্যুতি হয় না, কোন রকম পার্শ্ব সরণ হয় না। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে কি বোঝায়। এবার দেখো, আমরা বিশেষ কয়েকটি ক্ষেত্রে আলোক কেন্দ্রের অবস্থান কেমন হয় সেটা আলোচনা করব। এখন এটা একটি উভোত্তল লেন্স। এখন এটা যদি সমতল লেন্স হয় তাহলে এর আলোক কেন্দ্র কোথায় অবস্থিত হবে? P1 P2 মধ্যবিন্দুতে, মানে P1O সমান P2O। তাহলে বোঝা গেল। এখন এই একই কথা প্রযোজ্য সমাবতল লেন্সের ক্ষেত্রে। এবার দেখো, যদি সমতলোত্তল বা সমতলাবতল লেন্স হয় সেক্ষেত্রে আলোক কেন্দ্র হবে গোলীয় পৃষ্ঠ এবং প্রধান অক্ষের ছেদ বিন্দুতে। এখন দেখো, যদি এমন একটা প্রশ্ন হয় যে কোন লেন্সের আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে অবস্থিত হতে পারে? হ্যাঁ, হতে পারে। অবতলোত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তলাবতল লেন্সের ক্ষেত্রে হতে পারে। এবার আমরা আলোচনা করব কোন লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপাতিত হলে প্রতিসরণের পর কি হয়। মানে সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, না অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, না সমান্তরাল রশ্মিগুচ্ছই থাকে। দেখো, আমরা একটা ব্যাপার আলোচনা করেছিলাম, যেটা ত্রিভুজাকার প্রিজম, সেটা মনে করো বায়ু মাধ্যমে আছে। প্রিজমের ভূমির সমান্তরালে কোন আলোক রশ্মি প্রিজমের একটা প্রতিসারক তলে আপাতিত হলে অপর প্রতিসারক তল থেকে যখন নির্গত হয় তা ভূমির দিকে বেঁকে যায়। দেখো, এখানে একটা উত্তল লেন্স নেওয়া হয়েছে, এখানে একটা অবতল লেন্স নেওয়া হয়েছে। এখন আমরা উত্তল লেন্স বা অবতল লেন্সকে কতগুলো ছোট ছোট প্রিজমের সমষ্টি হিসাবে ধরে নিয়েছি। দেখো, অনেকগুলো ছোট ছোট প্রিজমের সমষ্টি হিসাবে ধরে নিয়েছি। এবার আমরা লক্ষ্য করব যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিসরণ কেমন হয়। তাহলে এই যে উত্তল লেন্সে যে ছোট ছোট প্রিজম গুলো আমি এঁকেছি, দেখো প্রতিটা প্রিজমের ভূমি প্রধান অক্ষের দিকে, এটা উত্তল লেন্সের প্রধান অক্ষ। আবার অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, এটা প্রধান অক্ষ, তাহলে প্রতিটা প্রিজমের যে ভূমি প্রান্তের দিকে। তাহলে লেন্স দ্বারা প্রতিসরণের পর আমরা ওই একটু আগে যা শিখলাম যে এই যে প্রতিসরণের পর নির্গম রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে মনে করো এক্ষেত্রে এইভাবে বেঁকে যাচ্ছে। ধরো এই যে প্রিজম, এর ভূমি এটা, তাহলে নির্গম রশ্মি ভূমির দিকে বেঁকে যাবে। আবার দেখো অবতল লেন্সের ক্ষেত্রে
ধরো এই যে প্রিজম, এর ভূমি কোনটা? এটা। তাহলে নির্গম রশ্মি কি হবে? ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে এই একই ভাবে যদি আমরা সবগুলোকে দেখি, তাহলে লক্ষ্য করব প্রতিসরণের পর রশ্মিগুলি এইভাবে নির্গত হচ্ছে। তাহলে কি দেখলাম? যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর এই সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হল, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে মিলিত হচ্ছে। আবার অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখছি? প্রতিসরণের পর এরা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। এখন এই অপসারী রশ্মিগুচ্ছ যেগুলো আমরা পেলাম, এদেরকে যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে কি লক্ষ্য করব? প্রধান অক্ষের ওপর একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে মূল ব্যাপারটা কি হল? উত্তল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর তা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, এবং অবতল লেন্সের ক্ষেত্রে তা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এই কারণে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এখানটা লক্ষ্য করো। ধরো পরীক্ষায় যদি এমন প্রশ্ন পড়ে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? দেখো, বায়ুতে থাকা একটি উত্তল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর তা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। একইভাবে দেখো, অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন? বায়ুতে থাকা একটি অবতল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর তা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাই অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। দেখো, এই বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি। তাহলে দেখো, তোমাদের আমি আলোচনা করলাম যে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, বা অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? যে বায়ু মাধ্যমে থাকা একটা উত্তল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে লেন্স দ্বারা প্রতিসরণের পর সেটা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল? আমি ছবিটা একটু অন্যরকম এঁকে ফেলেছি। আচ্ছা, এরকম কি হতে পারে না যে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলো? হ্যাঁ, হতে পারে। কখন? মনে করো, লেন্সটি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি লেন্সের উপাদানের পরম প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, তাহলে উত্তল লেন্স অপসারী লেন্সের ন্যায় আচরণ করবে। যেমন
মনে করো কাঁচ নির্মিত একটি উত্তল লেন্সকে কার্বন ডাই সালফাইডে পূর্ণ নিমজ্জিত করা হলো। তাহলে এখানে লেন্সের উপাদান কাঁচ, কাঁচের পরম প্রতিসরাঙ্ক মিউজি সমান 1.5। মাধ্যম মানে কার্বন ডাই সালফাইড, তার পরম প্রতিসরাঙ্ক মিউ সি 1.63। তাহলে দেখো মিউ সি গ্রেটার দ্যান মিউ জি। তাহলে বিষয়টা বোঝা গেল। আবার দেখো জলের মধ্যে থাকা একটি বায়ুর বুদবুদ ধরো এটা বায়ু, এটা বায়ুর বুদবুদ। এটা কিন্তু অভিসারী লেন্সের ন্যায় আচরণ করবে না। কেন? এখানে এটাকে যদি আমরা একটা লেন্স হিসাবে বিবেচনা করে নিই, লেন্সের উপাদান হলো বায়ু, বায়ুর পরম প্রতিসরাঙ্ক আমরা 1 ধরে নিই, জলের পরম প্রতিসরাঙ্ক 1.33। তাহলে এখানে দেখো লেন্সের উপাদানের পরম প্রতিসরাঙ্ক অপেক্ষা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বেশি। তাই জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অপসারী লেন্সের ন্যায় আচরণ করবে। তাহলে বিষয়টা বোঝা গেল। দেখো এবার আমরা আলোচনা করব লেন্সের মুখ্য ফোকাস। এখন এই সব ক্ষেত্রগুলোতে আমরা যে লেন্স নিয়ে আলোচনা করব বা এখন বা পরবর্তী ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা ধরে নেব পাতলা লেন্স, এবং যে রশ্মি নিয়ে আমরা আলোচনা করব তা হল উপাক্ষীয় রশ্মি। এখন তোমরা লক্ষ্য করো, এটা একটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ওপর আপতিত হল। লেন্স দ্বারা প্রতিসরণের পর দেখা যায় রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে এই বিন্দুটিকে বলা হয় উত্তল লেন্সের মুখ্য ফোকাস। আবার দেখো অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। লক্ষ্য করো, তাহলে প্রধান অক্ষের ওপর এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই বিন্দুটিকে বলা হয় অবতল লেন্সের মুখ্য ফোকাস। তাহলে দেখো উত্তল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ
লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ওই বিন্দুটিকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। অবতল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই বিন্দুটিকে বলা হয় অবতল লেন্সের মুখ্য ফোকাস। এখন লেন্সের মুখ্য ফোকাস হলো দুটি, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। আমি এখানে যেটা আলোচনা করলাম এটা হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। এখন আমরা এখানে লেন্সের মুখ্য ফোকাস বলতে বুঝব দ্বিতীয় মুখ্য ফোকাসকে। এবার দেখো, লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলে ফোকাস দূরত্ব। এখন কোন লেন্সের এই ফোকাস দূরত্ব কিসের কিসের উপর নির্ভরশীল? দেখ, পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক আপতিত আলোর বর্ণ আর লেন্সের পৃষ্ঠতল দুটির বক্রতা ব্যাসার্ধ। এই বিষয়ের ওপর কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব নির্ভরশীল। এখন এই আপতিত আলোর বর্ণ, এই ব্যাপারটা আমরা একটু দেখে নেব। মনে করো একটা উত্তল লেন্স, একই লেন্স, একই উত্তল লেন্সকে ধর আমি দু জায়গায় এঁকেছি। প্রধান অক্ষ, এখন এই যে ওপরের উত্তল লেন্সটার উপর মনে করো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলো, কিন্তু সেটা বেগুনি বর্ণের আলো। লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর এই বিন্দুতে এফ ভি বিন্দুতে মিলিত হল। আবার
মনে করো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে লাল বর্ণের আলোক রশ্মি গুচ্ছ ওই একই লেন্সের ওপর আপতিত হলো। তাহলে লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর মনে করো এক আর বিন্দুতে মিলিত হলো। তাহলে দেখো বেগুনি বর্ণের আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য, তাহলে কোনটা? বেগুনি বর্ণের আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য হলো ও এফ ভি, এটাকে আমি লিখছি ছোট হাতের এফ ভি। আর লাল বর্ণের আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য ও এফ আর, এটা কি দেখতে পাচ্ছি? লাল বর্ণের আলোর জন্য লেন্সটির ফোকাস দৈর্ঘ্য বেগুনি বর্ণের আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা বেশি। তাহলে কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য দৃশ্যমান আলোগুলির মধ্যে লাল আলোর জন্য সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলোর জন্য সবচেয়ে কম। তাহলে এই বিষয়টা বোঝা গেল। তাহলে এই বিষয়ের ওপর কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ভরশীল। এবার দেখো একটা উত্তল লেন্স বা একটি অবতল লেন্সের সামনে কোন বস্তু থাকলে তার প্রতিবিম্ব গঠন আমরা আলোচনা করব। প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখ L1 L2 ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটি পাতলা উত্তল লেন্স। এটা লেন্সের প্রধান অক্ষ ও হলো আলোক কেন্দ্র, এফ হলো মুখ্য ফোকাস এবং ফোকাস দৈর্ঘ্য ও এফ সমান ছোট হাতের এফ। আমরা আলোচনার সুবিধের জন্য ধরে নেব যে বস্তু প্রধান অক্ষের ওপর লম্ব ভাবে অবস্থিত। তাহলে বস্তু এই দিকে রয়েছে মনে করো। এখন এখানে আমি দুটো বিন্দু নিয়েছি, দেখো F1 F1 ড্যাশ। তাহলে ও F1 সমান ছোট হাতের এফ, ও F1 ড্যাশ সমান 2 ছোট হাতের এফ। আবার এই দিকেও একটা বিন্দু নিয়েছি এফ ড্যাশ, ও এফ ড্যাশ সমান 2f। এখন উত্তল লেন্সে সামনে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব গঠন যে হয় এটাকে আমরা দুটো অংশে আগে ভাগ করে নিই। দেখো এই যে ফোকাস দূরত্বের সমান দূরত্বে আমি একটা লাইন টানলাম। এখন বস্তু যদি ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে থাকে, মানে এই অঞ্চলটায় থাকে, তাহলে প্রতিবিম্ব হবে অসৎ। আর বস্তু যদি ফোকাস দূরত্বের সমান দূরত্বে এবং তার থেকে বেশি দূরত্বে থাকে তাহলে হবে সৎবিম্ব। এখন বস্তু দূরত্বকে যদি আমি ইউ দিয়ে আর প্রতিবিম্ব দূরত্বকে যদি ভি দিয়ে লিখি তাহলে লক্ষ্য করো ইউ লেস দ্যান এফ হলে অসৎ বিম্ব, ইউ গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ হলে সৎ বিম্ব। এবার এইখানটা দেখো, তাহলে বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের চেয়ে কম হলে হয় অসৎ বিম্ব এবং সেটা হবে বিবর্ধিত সমশীর্ষ। তার মানে বস্তু যদি এখানে থাকে, আমরা যদি এদিক থেকে দেখি
বস্তুকে কোন দিকে দেখব? বস্তুর যে প্রতিবিম্ব এটাকে কোন দিকে দেখব? এই দিকে। আবার বস্তু ফোকাস দূরত্বের সমান এবং তার থেকে বেশি দূরত্বে থাকলে হবে সদ্বিম্ব। সদ্বিম্ব কোন দিকে গঠিত হবে? এই দিকে। লেন্সের যেদিকে বস্তু তার বিপরীত দিকে। এখন এখানে আমি ওই খর্বকায়, সমান সাইজের না বিবর্ধিত এটা এক্ষুনি বলছি না, তবে সব ক্ষেত্রেই হবে অবশীর্ষ, মানে সদ্বিম্ব হলেই হবে অবশীর্ষ। এবার দেখো বস্তু কোথায়? ফোকাস দূরত্বের সমান দূরত্বে আছে, মানে এখানে ইউ সমান এফ। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এ পার্শ্বে অসীমে গঠিত হবে সদ্বিম্ব, অবশীর্ষ এবং বৃহৎ আকারের। এবার বস্তু ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে, কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে। তার মানে এই অঞ্চলটায় বস্তু যদি থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই যে এফ ড্যাশ দেখছো তার থেকে দূরে, মানে প্রতিবিম্ব দূরত্ব ভি গ্রেটার দেন 2f। প্রতিবিম্ব কেমন হবে? সদ বিবর্ধিত, মানে বস্তুর থেকে প্রতিবিম্বের উচ্চতা বেশি হবে এবং অবশীর্ষ, এটা আমি আগেই বলেছি। এবার মনে করো বস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের সমান দূরত্বে আছে এখানে, তাহলে ইউ সমান 2f। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এইখানে এফ ড্যাশ অবস্থানে, মানে অপর পার্শ্বে ভি সমান 2f দূরত্বে। প্রতিবিম্ব সদ, অবশীর্ষ এবং সমান সাইজের। এবার ধরো বস্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে, কিন্তু অসীমের কম দূরত্বে। যদি এমন হয় তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই যে এর থেকে বেশি কিন্তু এর থেকে কম, মানে ভিটা 2f এর কম দূরত্ব কিন্তু f এর থেকে বেশি দূরত্বে গঠিত হবে। প্রতিবিম্ব কেমন? সদ্বিম্ব, খর্বকায়, অবশীর্ষ। এবার মনে করো বস্তু অসীমে অবস্থিত। এখন অসীম থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে আমরা সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসাবে ধরে নেই। এখানে আরেকটু বেশি ধরছি, মানে যে সমান্তরাল রশ্মি গুচ্ছ আসছে আমরা ধরে নিচ্ছি সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে বস্তু যদি অসীমে থাকে তার প্রতিবিম্ব গঠিত হবে লেন্সের অপর পার্শ্বে মুখ্য ফোকাসে। সদ্বিম্ব, অবশীর্ষ, অত্যন্ত ক্ষুদ্র সাইজের। তাহলে গোটা বিষয়টা বোঝা গেল যে উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনটা ঠিক কেমন হয়। আমরা এবার উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত সদ্বিম্ব গঠন আলোচনা করব। দেখো এর আগে আমরা আলোচনা করেছি কোন বস্তু উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে যদি থাকে তাহলে বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হয়। এখন L1 L2 একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত পাতলা উত্তল লেন্স, যার ও হলো আলোক কেন্দ্র, এফ হলো মুখ্য ফোকাস, এটা হলো প্রধান অক্ষ।
এখন এখানে আমি কিছু বিন্দু নিয়েছি প্রধান অক্ষের ওপর, F1, F1 ড্যাশ, F ড্যাশ, যেখানে ও F1 এটা হলো ছোট হাতের F। ছোট হাতের Fটা কি? ফোকাস দূরত্ব। ও F1 ড্যাশ এটা হচ্ছে 2F। ও F ড্যাশ এটা হলো 2F। এখন O1 O2 একটা বিস্তৃত বস্তু, প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। তাহলে বস্তু দূরত্ব কত? O1 এটা হলো বস্তু দূরত্ব। দেখো বস্তু দূরত্বটাকে আমি ইউ দিয়ে লিখেছি। তাহলে বস্তু দূরত্ব 2F এর থেকে কম কিন্তু F এর থেকে বেশি। তাহলে O2 থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল O2 এর রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে যায়। আলোক কেন্দ্রগামী অপর একটি রশ্মি O2 কোন রকম চ্যুতি ছাড়াই সোজা চলে যায়। প্রতিসৃত রশ্মি দুটি I2 বিন্দুতে মিলিত হয়। I2 থেকে প্রধান অক্ষের ওপর I1 I2 লম্ব টানা হলো। তাহলে I1 I2 হলো এই বস্তুর সদ্বিম্ব। দেখো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর চেয়ে বড়, তাহলে বিবর্ধিত সদ্বিম্ব এবং অবশিষ্ট। এবার এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, প্রতিবিম্ব দূরত্ব মানে ও I1 যেটাকে আমি ভি দিয়ে প্রকাশ করছি, এইটা দেখো 2F অপেক্ষা বেশি। এবার উত্তল লেন্সের দ্বারা বিবর্ধিত অসদ্বিম্ব গঠন আলোচনা করব। একইভাবে বিষয়টা লক্ষ্য করো, বস্তু কোথায় অবস্থিত এটা আমরা আগে শিখেছি। যদি কোনো বস্তু উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে থাকে তাহলে অসদ্বিম্ব গঠিত হয়। তাহলে এই যে বস্তু O1 O2 এটা প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। একইভাবে আমরা আগে যেটা ধরে নিয়েছি L1 L2 এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত পাতলা উত্তল লেন্স যার মুখ্য ফোকাস F, ও হলো আলোক কেন্দ্র এবং ও F1 সমান ছোট হাতের F। এবার দেখো O2 থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল O2 এর রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে যায়। আলোক কেন্দ্রগামী অপর একটি রশ্মি O2 ও কোন রকম চ্যুতি ছাড়াই সোজা চলে যায়। তাহলে লক্ষ্য করো প্রতিসৃত রশ্মি দুটো অপসারী রশ্মি মিলিত হয় না, পিছন দিকে বাড়ালে I2 বিন্দুতে মিলিত হয়। যেন মনে হচ্ছে অপসারী এই যে রশ্মিগুলো মানে প্রতিসৃত রশ্মি দুটো I2 থেকে অপসৃত হচ্ছে। I2 থেকে প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। তাহলে I1 I2 হলো এই বস্তুর অসদ্বিম্ব। এবার লক্ষ্য করো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর তুলনায় বড়, তার মানে বিবর্ধিত অসদ্বিম্ব এবং দেখো সমশীর্ষ। এবার আমরা অবতল লেন্স দ্বারা কোন বস্তুর প্রতিবিম্ব গঠন আলোচনা করব। দেখো L1 L2 হল ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা অবতল লেন্স যার আলোক কেন্দ্র ও মুখ্য ফোকাস F। তাহলে ফোকাস দৈর্ঘ্য OF সমান F। O1 O2
প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তু। O2 থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল O2 এই রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর AB পথে যায়। যেন মনে হয় মুখ্য ফোকাস F থেকে অপসৃত হচ্ছে। আলোক কেন্দ্রগামী অপর একটি রশ্মি O2 কোন রকম চ্যুতি ছাড়াই সোজা চলে যায়। প্রতিসৃত রশ্মি দুটো অপসারী রশ্মি মিলিত হয় না, পিছন দিকে বাড়ালে I2 বিন্দুতে মিলিত হয়। যেন মনে হয় প্রতিসৃত রশ্মি দুটো I2 থেকে অপসৃত হচ্ছে। I2 থেকে প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। তাহলে I1 I2 হলো O1 O2 বস্তুর অসৎ বিন্দু। এবং দেখো প্রতিবিম্বের উচ্চতা বস্তুর চেয়ে ছোট, মানে খর্বকায় অসৎ বিন্দু। তাহলে আমরা দেখলাম অবতল লেন্সের সামনে থাকা একটা বস্তুর প্রতিবিম্ব হলো খর্বকায় অসৎ বিন্দু। এটাই অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা খর্বকায় অসৎ বিম্ব হয়। এবার দেখো এই যে ক্ষেত্রটা আমরা আলোচনা করলাম, যে উত্তল লেন্সের সামনে কোন বস্তু ফোকাস দূরত্বের কম দূরত্বে যদি থাকে তাহলে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। বিবর্ধক কাঁচে, অণুবীক্ষণ যন্ত্রে এই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। আবার দেখো উত্তল লেন্সের সামনে কোন বস্তু ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে যদি থাকে তাহলে বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হয়। সিনেমার পর্দায় এই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। এবার দেখো একটা প্রশ্ন, যদি এমন হয় অবতল লেন্স কি সদ্বিম্ব গঠন করতে পারে না? হ্যাঁ পারে। কিরকম ভাব? মনে করো এটা একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত পাতলা অবতল লেন্স L1 L2, এর হলো মুখ্য ফোকাস, ও হলো আলোক কেন্দ্র। এখন এদিকে আমি একটা বিন্দু নিয়েছি প্রধান অক্ষের উপর F1, এখানে OF সমান হলো ছোট হাতের f, মানে f হলো অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ও F1 এর দৈর্ঘ্যটাও ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান। এখন মনে করো একটা অভিসারী রশ্মি উৎস লেন্সের ওপর আপতিত হলো। মানে লেন্স যদি না থাকতো তাহলে এই অভিসারী রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের ওপর মনে করো O1 বিন্দুতে মিলিত হতো। তাহলে এই O1 বিন্দু এখানে অসৎ বস্তু হিসাবে কাজ করছে। তাহলে অসৎ বস্তু দূরত্ব কোনটা? O1, এটা হলো অসৎ বস্তু দূরত্ব, এটাকে আমি ইউ দিয়ে লিখছি। এখন এই অসৎ বস্তু দূরত্ব যদি ফোকাস দৈর্ঘ্যের তুলনায় কম হয় তাহলে এখানে প্রতিবিম্ব হবে সদ।
তাহলে বিষয়টা বোঝা গেল। অবতল লেন্স অসৎ বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব গঠন করে যদি অসৎ বস্তুর দূরত্ব লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা কম হয়। তাহলে দেখো এই ক্ষেত্রটা আমরা আলোচনা করছি। উত্তল লেন্স এর সামনে একটা বস্তুকে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি রাখা হয় তাহলে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। ধরো এখানে একটা বই বা একটা খবরের কাগজ রেখে যদি আমরা উল্টো দিক থেকে দেখি তাহলে লেখার হরফগুলো বড় লাগে। আবার একইভাবে এই যে অবতল লেন্স, মনে করো এখানে একটা বই বা একটা খবরের কাগজ রেখে যদি আমরা উল্টো দিক থেকে দেখি তাহলে দেখা যাবে লেখার হরফগুলো ছোট লাগছে। এখন এসো এই ব্যাপারটা একটু দেখে নেই। আমার হাতে একটি প্রশ্ন রয়েছে। এখন তোমরা বিভিন্ন যে হরফগুলো লক্ষ্য করো। আমি ফিজিক্যাল সায়েন্সটা লক্ষ্য করছি। একটা অবতল লেন্সকে আনলাম, দেখো এই যে লেখার হরফগুলো আগের তুলনায় ছোট লাগছে। নাও আর একবার আমি দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার যদি একটা উত্তল লেন্স নিয়ে আসি, দেখো হরফগুলো বড় লাগছে। আর একবার দেখে নাও, তাহলে বিষয়টা বোঝা গেল। এবার আমি আলোচনা করব রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কাকে বলে? লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলা হয়। দেখো এই যে প্রতিবিম্ব গঠন আমরা আলোচনা করেছি, এখানে O1 O2 প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তু, L1 L2 ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা উত্তল লেন্স, I1 I2 বস্তুর সদ্বিম্ব। এখন মনে করো বস্তুর উচ্চতা O1 O2 সমান ছোট হাতের h1, প্রতিবিম্বের উচ্চতা I1 I2 সমান ছোট হাতের h2। লক্ষ্য করো আমরা ধরে নিচ্ছি বস্তু দূরত্ব O1 সমান u, প্রতিবিম্ব দূরত্ব OI1 সমান v। তাহলে রৈখিক বিবর্ধন ছোট হাতের m সমান h2/h1, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখন তোমরা এই দুটো ত্রিভুজ লক্ষ্য করো, ত্রিভুজ O1 O2 ও ত্রিভুজ OI1 I2, O1 O2 ও I1 I2। দেখো এই ত্রিভুজের কোণ O1 ও O2 এবং এই ত্রিভুজের কোণ I1 ও I2 সমান, বিপরীত কোণ হিসাবে সমান। আবার এই ত্রিভুজের এই কোণটা মানে কোণ O1 O2 এবং এই ত্রিভুজের এই কোণটা মানে কোণ OI1 I2 সমান, কারণ উভয় কোণই 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ দুটো সদিশ। তাহলে আমরা কি লিখতে পারি? O1 O2 বাই I1 I2 সমান O1
বাই ও I1। দেখো O1 O2 বাই I1 I2 সমান O1 বাই ও I1। তাহলে O1 O2 বস্তুর উচ্চতা h1, I1 I2 প্রতিবিম্বের উচ্চতা h2, O1 বস্তু দূরত্ব u, ও I1 প্রতিবিম্ব দূরত্ব v। তাহলে বা h2 বাই h1 সমান v বাই u, বা বিবর্ধন রৈখিক বিবর্ধন ছোট হাতের m সমান v বাই u। তাহলে দেখো আমরা রৈখিক বিবর্ধনের কি রাশিমালা পেলাম, যে রৈখিক বিবর্ধন m সমান v বাই u, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। মনে করো এখানে প্রতিবিম্ব দূরত্ব 30 সেমি, বস্তু দূরত্ব 15 সেমি। তাহলে এখানে রৈখিক বিবর্ধন কত, না v বাই u, 30 সেমি বাই 15 সেমি মানে 2। তাহলে বিষয়টা বোঝা গেল। এবার দেখো এখান থেকে কয়েকটি গাণিতিক সমস্যা আলোচনা করব। 1 নম্বর প্রবলেমটা লক্ষ্য করো। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, লেন্সটির সামনে 20 সেমি দূরে 2 সেমি উচ্চতার একটি বস্তু আছে। প্রতিবিম্বের উচ্চতা ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এটা ছোট হাতের f দিয়ে লিখছি, এটা কত 10 সেমি। লেন্সটির সামনে 20 সেমি দূরে 2 সেমি উচ্চতার একটি বস্তু আছে। তাহলে বস্তু দূরত্ব u সমান 20 সেমি, বস্তুর উচ্চতা h1 সমান 2 সেমি। কি চাইছে, প্রতিবিম্বের উচ্চতা। আমরা ধরে নিচ্ছি প্রতিবিম্বের উচ্চতা সমান h2। আর প্রকৃতি, এখন একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, u গ্রেটার দ্যান f, এটা আমরা দেখতে পাচ্ছি। বস্তু দূরত্ব 20 সেমি, ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। এখন উত্তল লেন্সের সামনে একটা বস্তু আছে, বস্তু দূরত্ব লেন্সটির ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি, তাহলে প্রতিবিম্ব হবে সদ্বিম্ব। এবার দেখো এখানে আমাদের প্রতিবিম্বের উচ্চতা বার করতে হবে, কিন্তু আমরা তো প্রতিবিম্ব দূরত্বটা জানি না, ওটা তো বার করতে হবে। এখন ব্যাপারটা লক্ষ্য করো, এই যে u বাই f, তাহলে u হচ্ছে 20 সেমি, f হচ্ছে 10 সেমি, তাহলে এটা হলো 2। তাহলে u সমান 2f। বস্তু লেন্সটির সামনে দ্বিগুণ ফোকাস দূরত্বে অবস্থিত, তাহলে প্রতিবিম্ব অপর দিকে দ্বিগুণ ফোকাস দূরত্বে অবস্থিত হবে। এবং আমরা জানি এক্ষেত্রে সমান সাইজের সদ্বিম্ব গঠিত হয়। তাহলে দেখো অতএব v সমান কি হবে 2f। তাহলে এখানে রৈখিক বিবর্ধন m সমান v বাই u, 2f বাই 2f মানে 1। তাহলে m সমান 1 আমরা পেয়ে গেলাম। তাহলে m মানে h2 বাই h1, তাহলে এটা 1। তাহলে h2 সমান h1, তাহলে h2 সমান h1 কত 2 সেমি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো 2 নম্বর, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল।
রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? এটা 2019 সালের মাধ্যমিকে করেছিল। তাহলে তোমরা লক্ষ্য করো কি কি দেয়া আছে, এটা আগে আমরা দেখে নিই। বস্তুর দৈর্ঘ্য h1 5 সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে, তাহলে বস্তু দূরত্ব 2 সেমি। 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত? 10 সেমি। কি চাইছে? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব। দেখো, রৈখিক বিবর্ধন ছোট হাতের m সমান h2/h1, তাহলে h2 10 সেমি, h1 5 সেমি, তাহলে হলো 2। তাহলে রৈখিক বিবর্ধন কত হলো? 2। এবার আমরা ধরে নিচ্ছি প্রতিবিম্ব দূরত্ব সমান v। তাহলে দেখো m সমান v/u, তাহলে m এর মানটা কত? 2, v ইউটা কত? 2 সেমি, তাহলে v সমান হলো 4 সেমি। তাহলে আমরা কি পেলাম? রৈখিক বিবর্ধন 2, প্রতিবিম্ব দূরত্ব 4 সেমি। দেখো, যে অংশটা আলোচনা করা হলো সেখান থেকে মাধ্যমিকে বিগত বছরগুলোতে যে যে প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখে নেব। 2018 সালের মাধ্যমিক। দেখো, 1 নম্বর প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? দেখো, আমরা আলোচনা করেছি যে এক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে? বিবর্ধিত অসৎবিম্ব ও সমশীর্ষ। তাহলে দেখো, যে 4টে অপশন রয়েছে তার মধ্যে অ্যান্সার হলো অসৎ ও সমশীর্ষ। 2 নম্বর প্রশ্ন, কোন উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? এটা আমরা আলোচনা করেছি। 3 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? দেখো, এটা আমরা আলোচনা করেছি। মাধ্যমিক 2019। 1 নম্বর, একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? দেখো, আমরা আলোচনা করেছি কোন উত্তল লেন্সের সামনে কোন বস্তু যদি ফোকাস দূরত্বের সমান দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব লেন্সের অপর পার্শ্বে অসীমে গঠিত হবে। তাহলে সেক্ষেত্রে এই যে কথাটা, উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, এটাই হবে। তাহলে এক্ষেত্রে বস্তু কোথায় আছে? লেন্স থেকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে। তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? 20 সেমি। এবার দেখো, 2 নম্বর যে অঙ্কটি পড়েছিল সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে লেন্স সংক্রান্ত যে আলোচনা আজ এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।